শিশু রামিসা ধর্ষণ ও হত্যা মামলায় সোহেল স্বপ্নার ফাঁসির আদেশ, রায় সন্তুষ্ট পরিবার ও রাষ্ট্রপক্ষ, দ্রুত বাস্তবায়নের দাবি। রামিসা হত্যার রায় ৩ মাসের মধ্যে কার্যকর সম্ভব, প্রয়োজনীয় সহায়তা করবে সরকার, অগ্রাধিকার পাবে ডেথ রেফারেন্স শুনানি। ঐক্যবদ্ধভাবে কাজ করলে জাতীয় অগ্রযাত্রা রুখতে পারবে না কেউ, বলেন প্রধানমন্ত্রী। দক্ষ কর্মমুখী শিক্ষা ব্যবস্থা গড়ে তোলার তাগিদ। নতুন সরকারের প্রথম বাজেট অধিবেশন শুরু, দুর্গম এলাকা বিদ্যুতায়ন হবে সোলারে, গণমাধ্যমে ভুল অপতথ্য শনাক্তে কাজ চলছে। রাজধানীতে নিয়ন্ত্রণহীন ব্যাটারি চালিত অটোরিকশা, নেই নিবন্ধন, মানছে না নির্ধারিত রুট, সড়ক অচল হয়ে পড়ার শঙ্কা। জামালপুরে 25,000 ভাতাভোগীর হদিসতে সমাজকর্মী ও আওয়ামী আমলের চেয়ারম্যানের জালিয়াতি, লোপাট শত কোটি টাকা। এবং বিসিবির ষষ্ঠ নির্বাচিত সভাপতি তামিম ইকবাল পরিচালনা পর্ষদ নির্বাচনে পেলেন সর্বোচ্চ ভোট, সহসভাপতি ফাহিম সিনহা। শৃঙ্খলা বাহিনীর বাড়তি সদস্য। সকাল 8:30টার দিকে কাশেমপুর কারাগার থেকে আনা হয় পল্লবী শিশু রামিসা হত্যা মামলার আসামি স্বপ্নাকে। কড়া নিরাপত্তায় প্রিজন ভ্যান থেকে নামানো হয় তাকে। এর ঠিক 20 মিনিট পর কেরানীগঞ্জের কেন্দ্রীয় কারাগার থেকে আনা হয় মামলার প্রধান আসামি সোহেল রানাকে। বেলা 11টার দিকে তাদের নেওয়া হয় শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনাল আদালতে। মামলার রায় শুনতে ট্রাইব্যুনালে হাজির হন রামিসার বাবা আব্দুল হান্নান মোল্লা সহ পরিবারের সদস্যরা। বিচারক মাসরুর সালেকিন 35 মিনিট ধরে রামিসা হত্যা মামলার রায় পড়েন। রায়ে ধর্ষণ ও হত্যা প্রমাণিত হওয়ায় সোহেল রানাকে মৃত্যুদণ্ড ও 5 লাখ টাকা এবং তার স্ত্রী স্বপ্নাকে মৃত্যুদণ্ড ও 2 লাখ টাকা অর্থদণ্ড দেয়া হয়। নৃশংস ঘটনার মাত্র 19 দিনের মাথায় নজিরবিহীন গতিতে মামলাটির রায় সম্পন্ন হয়। অতি দ্রুততার সহিত যে পদক্ষেপ নিয়ে এই বিচার কার্যটি সম্পন্ন করতে সহায়তা করেছেন, সেই বিচারে মাননীয় ট্রাইব্যুনাল যে রায় দিয়েছেন আজকে, সেটা অবশ্যই একটি মাইল ফলক হয়ে থাকবে। এদিকে রাষ্ট্রনিযুক্ত আসামি পক্ষের আইনজীবী বলেন, আসামির সহযোগীকেও সমান অপরাধে দণ্ডিত করায় আদালত দৃষ্টান্ত নজির করেছে। আদালত বলেছেন সে এই লম্বা সময় যে অপরাধটা সংঘটিত হয়েছে, সে চাইলে এটা প্রতিরোধ করতে পারত, প্রতিবাদ করতে পারত। যেহেতু সে প্রতিরোধ করে নাই, প্রতিবাদ করেনি, সেহেতু সেই অপরাধ কাজে নিজেকে মানে জেনে শুনেই সহযোগিতা করেছে। বিধায় বিজ্ঞ আদালত সমাজে এটাও একটা দৃষ্টান্ত স্থাপন করতে চায় যে অপরাধের সহযোগীও অপরাধের দায় থেকে মুক্তি পাবে না। এদের নৃশংস কোনো ঘটনা যেন পুনরাবৃত্তি এই দেশে না ঘটে, সেজন্য এই মামলার বিচার কি একটি নজির হয়ে থাকবে। এদিকে মামলার রায়ে সন্তুষ্ট প্রকাশ করেছে রামিসার পরিবার। আল্লাহ তাআলা রাব্বুল আলামিনের রহমত এবং মাননীয় প্রধানমন্ত্রী দেওয়ার সময়, সেই সময়ের ভিতরেই আমরা আমাদের রায়, কাঙ্ক্ষিত রায় পেয়েছি। অবশ্যই আমি আমার মেয়ের বিচারের দ্রুত রায় দেখতে চাই, কার্যকর দেখতে চাই। এখন আমরা দ্রুত রায় কার্যকরের জন্য সরকারকে কাছে আবেদন জানাচ্ছি। রামিসার ধর্ষণ ও হত্যা মামলার রায় 1 সপ্তাহের মধ্যে হাইকোর্টে আপিল করতে পারবে বলে জানান ট্রাইব্যুনাল। তন্দ্রা তারুণ্য, দেশ টিভি, ঢাকা। ফ্রিডম নিয়ে এলো স্কুটি নাকি গোল্ড অফার। স্টিকারে থাকা কিউআর কোড স্ক্যান করে প্যাকের ভেতরের কোডটি দাও আর প্রশ্নের উত্তর দিয়ে জিতে নাও স্কুটি অথবা গোল্ড কয়েন। ফুটফুটে শিশু রামিসার নির্মম হত্যাকাণ্ড স্তব্ধ করে দিয়েছিল পুরো দেশকে। তবে মাত্র 6 কার্যদিবসে এই বিচার সম্পন্ন করে এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছে আদালত। এই দ্রুত বিচারে সন্তোষ প্রকাশ করে আইনমন্ত্রী জানিয়েছেন, আগামী 3 মাসের মধ্যে সব আইনি প্রক্রিয়া শেষ করে রায় কার্যকর করাও সম্ভব হবে। এদিকে এই রায়ের মাধ্যমে আইনের শাসন প্রতিষ্ঠিত হয়েছে উল্লেখ করে পুলিশকে পুরস্কৃত করার ঘোষণা দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী। ছোট্ট রামিসার উপর নির্মমতা যখন মেনে নিতে পারছে না দেশের মানুষ, তখন এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করল বিচার বিভাগ। মাত্র 6 কার্যদিবসে সম্পন্ন হয়েছে রামিসা হত্যাকাণ্ডের বিচার। ঐতিহাসিক এ বিচার প্রক্রিয়া নিয়ে সন্তোষ প্রকাশ করেছেন আইনমন্ত্রী। আশা প্রকাশ করেছেন 3 মাসের মধ্যে এ রায় কার্যকর সম্ভব হবে। আমরা রামিসার মতো এরকম বেদনাদায়ক একটি ঘটনার বিচার করতে সক্ষম হয়েছে, এটা বাংলাদেশের ইতিহাসে প্রথম। এই ঘোষিত শাস্তিতে আমরা আপাতত সন্তুষ্ট। আশা করি এটা উচ্চ আদালতে গেলেও এই রায় কার্যকর থাকবে। এই রায়ের মাধ্যমে দেশে আইনের শাসন প্রতিষ্ঠিত হয়েছে বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী। আমরা বলতে পারি যে বাংলাদেশের এই বিচারিক ইতিহাসে এবং পুলিশের গ্রেপ্তার এবং তদন্তের কার্যক্রমের ইতিহাসে এটা একটা মাইল ফলক।
এভাবেই আমরা ইনশাআল্লাহ জনপ্রত্যাশা অনুযায়ী দেশে আইনের শাসন প্রতিষ্ঠা করতে চাই। এদিকে নারী ও শিশু নির্যাতন মামলার দ্রুত শুনানির জন্য প্রধান বিচারপতির নির্দেশে হাইকোর্টে বিশেষ বেঞ্চ গঠিত হচ্ছে জানিয়ে অ্যাটর্নি জেনারেল বলেছেন, আগামী রোববার থেকেই এ বেঞ্চের কার্যক্রম শুরু হবে। এই বেঞ্চেই অগ্রাধিকার ভিত্তিতে শুনানি হবে রামিসার ডেথ রেফারেন্স। মাননীয় প্রধান বিচারপতি আমাদের এই যে বিচারের বিষয়টা তো তিনি উল্লেখ করেছেন যে নারী এবং শিশু নির্যাতন দমন আইনের অধীনে এই জাতীয় মামলা অর্থাৎ শিশু রামিসা, আসিয়া এবং আপনারা কিছুক্ষণ আগে আপনারা উল্লেখ করেছিলেন রসুখা, এই সমস্ত মামলাগুলো শুনানির জন্য হাইকোর্টে একটি সুনির্দিষ্ট বেঞ্চ উনি গঠন করবেন, যেটা আগামী রবিবার থেকে কার্যকর হবে। যেটাই সুপ্রিম কোর্ট রায় দেয় বিচার বিশ্লেষণ করে সেই রায়টা দৃশ্যমান হতে পারে, কার্যকর করতে হবে। শিশু রামিসা আর কখনোই ফিরবে না তার মায়ের কোলে। তবে দ্রুত বিচার ও রায় কার্যকরের উদ্যোগ কিছুটা হলেও শান্তি দেবে তার পরিবারকে, মনে করছেন সংশ্লিষ্টরা। আর কার্যকর না করলে। জুনায়েদ আল হাবিব, দেশ টিভি, ঢাকা। আরএফএল ওয়াটার পাম্পের রোটর এখন আরো উন্নত আর বিদ্যুৎ সাশ্রয় হয় 20% পর্যন্ত। জাতীয় উন্নয়ন কোনো একক ব্যক্তি বা প্রতিষ্ঠানের কাজ নয়, এটি সম্মিলিত যাত্রা। এ যাত্রায় বর্তমান সরকার সবার সহযোগিতা আশা করে বলে জানালেন প্রধানমন্ত্রী তারেক রহমান। জানান, ঐক্যবদ্ধভাবে কাজ করলে প্রত্যাশিত অগ্রযাত্রাকে কেউ রুদ্ধ করতে পারবে না। প্রধানমন্ত্রী আরও বলেন, এমন একটি শিক্ষা ব্যবস্থা গড়ে তুলতে হবে যা শুধু সনদ নয়, দক্ষ মানব সম্পদ তৈরি করবে এবং জাতীয় সমৃদ্ধিকে ত্বরান্বিত করবে। রবিবার সকালে বাংলাদেশ চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে অনুষ্ঠিত কর্মমুখী ও টেকনিক্যাল শিক্ষা বিষয়ে শিক্ষকদের প্রশিক্ষণ কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দেন প্রধানমন্ত্রী তারেক রহমান। প্রধানমন্ত্রীকে সম্মাননা স্মারক ও গাছের চারা উপহার দেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ASM আমানুল্লাহ। পরে প্রশিক্ষণ কার্যক্রমের উদ্বোধন করেন সরকার প্রধান। উচ্চশিক্ষার সংকট সমাধানে প্রয়াত প্রধানমন্ত্রী খালেদা জিয়ার অবদান স্মরণ করে সরকার প্রধান তারেক রহমান বলেন, ইতিহাসের প্রতিটি বাঁকে যেসব সাহসী মানুষ গণতন্ত্র প্রতিষ্ঠা, দেশ ও জনগণের স্বাধীনতা রক্ষায় আত্মত্যাগ করেছেন, তাদের সম্মান জানাতে একটি জ্ঞানভিত্তিক রাষ্ট্র ও সমাজ গড়ে তুলতে হবে। বিশ্ব এখন চতুর্থ বিপ্লবের যুগে প্রবেশ করছে। কৃত্রিম বুদ্ধিমত্তা বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের অবাধ প্রসার ও ব্যবহার বর্তমানে মানুষের জন্য নানামুখী চ্যালেঞ্জ তৈরি করেছে। প্রযুক্তিগত বিপ্লব মোকাবেলায় সার্টিফিকেট নির্ভর শিক্ষা ব্যবস্থার পরিবর্তে বর্তমানে দক্ষতা ভিত্তিক, প্রযুক্তি নির্ভর এবং বাস্তব ও কর্মমুখী শিক্ষা ব্যবস্থার গড়ে তোলার মনে হয় কোনো বিকল্প নেই। শিক্ষার আধুনিকায়নের পাশাপাশি শিক্ষার্থীদের নৈতিক শিক্ষার উপর গুরুত্ব দেন প্রধানমন্ত্রী। শিক্ষা ব্যবস্থায় প্রযুক্তি নির্ভরতা, দক্ষতা এবং মডার্নাইজেশনের পাশাপাশি শিক্ষার্থীদের নৈতিকতা এবং মানবিক স্বাস্থ্যের উন্নয়ন, সামাজিক অন্তর্ভুক্তি এবং পরিবেশ সংরক্ষণ, এই সব বিষয়গুলোর প্রতি আরো অধিক গুরুত্ব দেবেন, যত্নশীল থাকবেন। ঐক্যবদ্ধ প্রচেষ্টা থাকলে প্রত্যাশিত বাংলাদেশ গড়ার পথে কেউ বাধা হয়ে দাঁড়াতে পারবে না, জানান সরকার প্রধান। জাতীয় উন্নয়ন কোনো একক ব্যক্তি বা প্রতিষ্ঠানের কাজ নয়, এটি একটি সম্মিলিত যাত্রা। এই যাত্রায় বর্তমান সরকার সকলের সহযোগিতা আশা করে। আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি, আমরা যদি ঐক্যবদ্ধভাবে কাজ করি তাহলে আমাদের যে অগ্রযাত্রা আমরা প্রত্যাশা করি, সেই অগ্রযাত্রাকে কেউ ইনশাল্লাহ রুদ্ধ করতে পারবে না। প্রধানমন্ত্রী বলেন, ১.৫ দশকের শাসন শোষণ শুধু গণতান্ত্রিক রাজনৈতিক অধিকারই কেড়ে নেয়নি, অন্যান্য প্রতিষ্ঠানের মতো শিক্ষা ব্যবস্থাকেও ধ্বংস করেছিল। এবার ঘুরে দাঁড়ানোর পালা। আমরা ইনশাল্লাহ অবশ্যই ঘুরে দাঁড়াবো এবার। সাইফুল রিপন, দেশ টিভি, ঢাকা। এবার 2026-27 অর্থ বছরে বাজেট বিশ্লেষণ শুরু হলো ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম বাজেট অধিবেশন। অধিবেশনের প্রথম দিনই বিদ্যুৎ পরিস্থিতি, অপতথ্য মোকাবেলা এবং আলোচিত শিশু রামিসা হত্যা মামলার বিচার নিয়ে গুরুত্বপূর্ণ বক্তব্য দেন সরকারের মন্ত্রীরা। এর আগে কার্য উপদেষ্টা কমিটির সভায় রামিসা হত্যাকাণ্ডের বিচার দ্রুত সম্পন্ন করায় স্বরাষ্ট্রমন্ত্রী ও আইনমন্ত্রীকে ধন্যবাদ জানান প্রধানমন্ত্রী তারেক রহমান।
আজকে তো সংসদ অনেক কালারফুল দেখা যাচ্ছে। স্পিকার মেজর অবসরপ্রাপ্ত হাফিজউদ্দিন আহমদ বীর বিক্রমের সভাপতিত্বে রোববার বিকেলে শুরু হয় ত্রয়োদশ জাতীয় সংসদের দ্বিতীয় অধিবেশন। এই অধিবেশনে দেয়া হবে বিএনপির বর্তমান সরকারের প্রথম বাজেট। অধিবেশনের শুরুতেই সভাপতিমণ্ডলীর সদস্যদের মনোনয়ন এবং প্রয়াত সাবেক মন্ত্রী, সংসদ সদস্য ও বিশিষ্টজনদের স্মরণে শোক প্রস্তাব গ্রহণ করা হয়। সাবেক উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা বাজেট অধিবেশনের প্রথম দিনে প্রশ্নোত্তর পর্বে উঠে আসে দেশের বিদ্যুৎ পরিস্থিতি। বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু বলেন, দেশে বিদ্যুতের ঘাটতির কারণে লোডশেডিং হচ্ছে না। বিদ্যুৎ উৎপাদনের ঘাটতি জনিত কারণে লোডশেডিংয়ের প্রয়োজন হয় না। তবে বিদ্যুৎ কেন্দ্রের জরুরি রক্ষণাবেক্ষণ, ঝড় বৃষ্টি, অন্যান্য প্রাকৃতিক দুর্যোগ রক্ষণাবেক্ষণ কার্যক্রমের কারণে কখনো কখনো সাময়িক বিদ্যুৎ বিভ্রাট ঘটতে পারে। ব্রাহ্মণবাড়িয়া 2 আসনের সংসদ সদস্য রুমিন ফারহানা অভিযোগ করেন, দেশের কোথাও 10 থেকে 12 ঘন্টা বিদ্যুৎ থাকে না। মাননীয় স্পিকার, আমরা লোডশেডিংই বলি আর মেরামত শেডিংই বলি, গ্রামাঞ্চলে 10 থেকে 12 ঘন্টা বিদ্যুৎ থাকে না, এটাই হলো বাস্তবতা। এই অভিযোগ মানতে নারাজ বিদ্যুৎ মন্ত্রী। মাননীয় সংসদ সদস্য রুমিন ফারহানা প্রথমে যে কথাটা বললো যে 10 থেকে 12 ঘন্টা বিদ্যুৎ থাকে না, এটার সাথে আমি একমত না। নোয়াখালীর 2 আসনের সংসদ সদস্য জয়নাল আবদিন ফারুকের এক প্রশ্নের জবাবে তথ্য প্রতিমন্ত্রী ইয়াসির খান চৌধুরী বলেন, ভুল তথ্য ও অপতথ্য শনাক্তে সরকারের কার্যক্রম চলমান রয়েছে। মনিটরিং করে তারা কি আইনের আওতায় আনা যায় কিনা সেই বিষয়ে আমরা কার্যক্রম আমাদের কন্টিনিউ করছে। আলোচিত রামেশা হত্যা মামলার বিচার নিয়ে 300 বিধিতে বিবৃতি দেন আইনমন্ত্রী মোহাম্মদ আসাদুজ্জামান। তিনি বলেন, এই মামলার রায় কার্যকর হলে বিচার প্রার্থীদের প্রত্যাশা পূরণ হবে। রামিসা সহ সম্প্রতি যে সমস্ত ঘটনা ঘটেছে, আমাদের সরকারের পক্ষ থেকে বিশেষ তদারকির মাধ্যমে আমরা তদন্ত এবং বিচার প্রক্রিয়া দ্রুত সম্পন্ন করার জন্য যা যা পদক্ষেপ নেওয়া দরকার আমরা নিয়েছি এবং সেই গতিতে আগাচ্ছে। এর আগে কার্য উপদেষ্টা কমিটির সভায় রামেশা হত্যাকাণ্ডের আসামিদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় এনে বিচার কাজ সম্পন্ন করায় স্বরাষ্ট্রমন্ত্রী ও আইনমন্ত্রীকে ধন্যবাদ জানান প্রধানমন্ত্রী তারেক রহমান। আগামী 11 জুন 2026-27 অর্থ বছরের বাজেট উপস্থাপন করবেন অর্থমন্ত্রী। এবার বাজেটের আকার ধরা হয়েছে 9,30,000 কোটি টাকা। শাহিনুল ইসলাম সাগর, দেশ টিভি, ঢাকা। রাজধানীর বিভিন্ন এলাকায় গড়ে উঠেছে ব্যাটারি চালিত অটোরিকশার অসংখ্য অবৈধ কারখানা। রাজনৈতিক ছত্রছায়ায় গড়ে ওঠা এসব কারখানা থেকে প্রতিদিনই ঢাকার সড়কে নামছে শত শত অটোরিকশা। এগুলোর নেই কোনো নিবন্ধন, চালকের নেই প্রশিক্ষণ, মানছে না নির্ধারিত রুটও। যানজট, বিশৃঙ্খলার পাশাপাশি এরা জড়িয়ে পড়ছে চুরি ছিনতাইয়ে। বিশেষজ্ঞদের আশঙ্কা, এখনই মূল সড়ক থেকে সরিয়ে না নিলে ভবিষ্যতে রাজধানীর সড়ক ব্যবস্থা অচল হয়ে পড়বে। অটোরিকশা নিয়ে ঝর্ণা রায়ের বিশেষ রিপোর্টের প্রথম পর্ব। ক্যামেরায় ছিলেন ইশতি সোহেল। একদিকে নিয়ম মেনে চলছে বাস, অন্যদিকে উল্টো পথ ধরে ছুটে আসছে ব্যাটারি চালিত অটোরিকশা। মুহূর্তে ঘটতে পারে ভয়াবহ দুর্ঘটনা। রাজধানীর প্রায় সব ব্যস্ত সড়কে এটি এখন নিত্যদিনের চিত্র। এই বিশৃঙ্খলা আর যানজটের অন্যতম কারণ ব্যাটারি চালিত অটোরিকশা। আইন কেন বোঝে না, ফট করে ঢুকায় দেয়, একটা গাড়িতে টান দিব, চাপ দিব, এটা তো বোঝে না, ওরা লাগাই দিয়ে পরে পাবলিকের ক্ষতি হয়। বামে থেকে ডেনে নিয়ে নেয়, আমাদের বের করে বয়ে পড়তে হয়, সামনে পরে হুমুরে পরে কি করে না করে ওরা। নিবন্ধনহীন এসব অটোরিকশা শুধু যানজটই বাড়াচ্ছে না, প্রতিনিয়ত ঘটাচ্ছে দুর্ঘটনাও। বেসরকারি সংস্থা রোড সেফটি ফাউন্ডেশনের তথ্য বলছে, 2025 সালে সড়ক দুর্ঘটনায় যত নিহতের ঘটনা ঘটেছে তার মধ্যে এই ব্যাটারি চালিত যানবাহন দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন 1376 জন। ঢাকার পঙ্গু হাসপাতালের একটা হাসপাতালকেও আমরা বিশ্লেষণ করি, যেটা দেখতে পাই 2024 সাল পর্যন্ত মোটরসাইকেলের দুর্ঘটনা ছিল লাগামহীন, কিন্তু বর্তমানে আমরা দেখতে পাচ্ছি অটোরিকশার দুর্ঘটনা লাগামহীন। অর্থাৎ মোটরসাইকেলের দুর্ঘটনাকেও ছাড়িয়ে যাচ্ছে অটোরিকশার দুর্ঘটনা। সুতরাং এই ছোট যানবাহনগুলোকে অনুৎসাহিত করে, নিরুৎসাহিত করে আমাদেরকে সুশৃঙ্খল একটা গণপরিবহনের দিকে এগুতে হবে। রাজধানীতে ঠিক কতগুলো ব্যাটারি চালিত অটোরিকশা চলছে তার সঠিক কোনো পরিসংখ্যান নেই। বিভিন্ন বেসরকারি সংস্থার তথ্য অনুযায়ী সারা দেশে প্রায় 70 লাখের মতো ব্যাটারি চালিত রিকশা রয়েছে। এর মধ্যে শুধু রাজধানী ঢাকাতেই চলছে 20 লাখ, যা প্রতিনিয়ত বাড়ছে। এখন প্রশ্ন হলো, এত রিকশা আসে কোথা থেকে?
রাজধানীর কয়েকটি এলাকা ঘুরে দেখা গেছে মোহাম্মদপুর, বছিলা, কেরানীগঞ্জ, বেড়িবাঁধ, মিরপুর সহ বিভিন্ন এলাকায় গড়ে উঠেছে ছোট বড় অসংখ্য কারখানা। আগে তখন বাইরের গাড়ি পাওয়া যায় তো অরিজিনালি, এখন বাইরের পাওয়া যায় না, সমস্ত ওই দেশি মালই, কিন্তু ওটি ভালো না। তাই সবাই চাই দেখে শুনে অর্ডার দিয়ে বানাই নিতে। এটা আমরা সাধারণত 1 বছরের গ্যারান্টিও দিয়ে থাকি। এসব যানবাহন মেরামত ও ব্যবস্থাপনায়ও গড়ে উঠেছে অসংখ্য গ্যারেজ ও চার্জিং পয়েন্ট। বলা চলে অটোরিকশাকে কেন্দ্র করে রাজধানী জুড়ে চলছে এক বিশাল কর্মযজ্ঞ। এই পেশায় বাড়ছে শ্রমিকের সংখ্যাও। যোগাযোগ বিশেষজ্ঞদের মতে এসব যানবাহন এখন সড়কে মৃত্যু ফাঁদে পরিণত হয়েছে। অটোরিকশার যে যন্ত্রাংশ আমদানি হচ্ছে সেখানে একটা বড় নিয়ন্ত্রণ দরকার। প্রথমেই আপনি দেখেন যে যন্ত্রাংশগুলি ইতিমধ্যে আমাদের দেশে ঢুকে গেছে, এটা দিয়েও আরও কয়েক লক্ষ অটোরিকশা হয়তো তৈরি করা যাবে। সেই অটোরিকশাগুলো আপনি নিয়ন্ত্রণ করতে পারছেন না। তারা আমার আগে আমদানির উপর একটা নিয়ন্ত্রণ আনতে হবে, যে আর যেন কোনো যন্ত্রাংশ না ঢুকে। এটা সরকারের প্রথম একটা পদক্ষেপ হওয়া উচিত। একই সঙ্গে গণপরিবহন ব্যবস্থায় পরিবর্তন আনার পরামর্শ বিশেষজ্ঞদের। ঝর্ণা রায়, দেশ টিভি, ঢাকা। দেশজুড়ে গত 24 ঘন্টায় হামির উপসর্গ নিয়ে আরও 7 শিশুর মৃত্যু হয়েছে। সেই সঙ্গে এই সময়ে নতুন করে 1287 জনের শরীরে হাম ও এর উপসর্গ পাওয়া গেছে। রোববার স্বাস্থ্য অধিদপ্তরের হাম বিষয়ক নিয়মিত প্রতিবেদনে তথ্য জানানো হয়েছে। স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, গত একদিনে হামের উপসর্গ নিয়ে শুধু ঢাকা বিভাগেই 4 জনের মৃত্যু হয়েছে। পাশাপাশি এই সময়ে হামির উপসর্গে চট্টগ্রাম, ময়মনসিংহ ও খুলনা বিভাগে 1 জন করে মোট 3 জনের মৃত্যু হয়েছে। সব মিলিয়ে গত 15 মার্চ থেকে রোববার পর্যন্ত সারা দেশে হাম ও উপসর্গে মোট 620 জনের মৃত্যু হয়েছে। গেল মে মাসে দেশে মূল্যস্ফীতির বোঝা আরও বেড়েছে। এ সময় পয়েন্ট টু পয়েন্ট ভিত্তিতে মূল্যস্ফীতি বেড়ে দাঁড়িয়েছে 9.42%। এর আগের মাস এপ্রিলে এই হার ছিল 9.04%। রোববার বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর সবশেষ প্রতিবেদনে এমন তথ্যই উঠে এসেছে। বিবিএস এর তথ্য বলছে, মে মাসে খাদ্য ও খাদ্য বহির্ভূত উভয় খাতেই মূল্যস্ফীতি বেড়েছে। গত মাসে খাদ্য খাতে মূল্যস্ফীতি দাঁড়িয়েছে 9.06%, যা এপ্রিল মাসে ছিল 8.39%। অর্থাৎ গত এক মাসে চাল, ডাল, তেল সহ নিত্যপণ্যের দাম বেড়েছে। অন্যদিকে খাদ্য বহির্ভূত খাতেও মূল্যস্ফীতির চিত্র ঊর্ধ্বমুখী। জামালপুরের সমাজসেবা অধিদপ্তরের 25,000 ভাতাভোগীদের খুঁজে পাচ্ছে না সমাজসেবা অফিস। দেশ টিভির অনুসন্ধানে বেরিয়ে এসেছে চাঞ্চল্যকর তথ্য। ভুয়া জাতীয় পরিচয়পত্র আর তথ্য জালিয়াতির মাধ্যমে গেল 5 বছরে অন্তত 100 কোটি টাকা লোপাট হয়েছে। সচেতন মহল বলছে, ইউনিয়ন সমাজকর্মী আর আওয়ামী লীগ আওয়ামলের ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানদের যোগসাজশেই এমন দুর্নীতি হয়েছে। জামালপুরের দেওয়ানগঞ্জের চর আমখাওয়া ও পাররামরামপুর ইউনিয়নের বিধবা, প্রতিবন্ধী ও বয়স্ক ভাতাভোগী 2000 ব্যক্তিকে খুঁজে পাওয়া যাচ্ছে না। স্থানীয় সমাজসেবা কার্যালয়ের এমন তথ্য ধরে অনুসন্ধান শুরু করে দেশ টিভি টিম। পাররামরামপুর ইউনিয়ন চেয়ারম্যান সেলিম মিয়া জেকের কাছ থেকে পাওয়া তালিকা অনুযায়ী ভাতাভোগীদের খুঁজতে যাওয়া হয় তালিকায় দেওয়া ঠিকানায়। দেখা যায় তালিকায় থাকা ব্যক্তিদের ওই গ্রামের কেউ চেনেনি না। শুধু তাই নয়, ইউনিয়নের ইউপি সদস্যরাও চেনেন না এসব ভাতাভোগীদের। তালিকায় থাকা ফোন নাম্বারে ফোন দিলে নাম্বারগুলোও বন্ধ পাওয়া যায়। ভুক্তভোগীগুলো আমরা খুঁজে পাচ্ছি না। অধিকাংশ সিম বন্ধ এবং কি হয়তো অন্যজন খাচ্ছে। আমি নিজেও চিনি না, অনেক লোককে জিজ্ঞাসি, বাড়ি বাড়ি গিয়ে কেউ চেনে না, কিন্তু তাদের নাম হয়েছে, টাকা ঢুকতেছে নাম্বারে। যে ভাতাভোগী এই ব্যক্তি জানেই না, আমরা জানি না তাদের নাম হয়ে আছে, তারা কোথাকার বাসিন্দা। ইউপি সদস্যরা জানান, তালিকায় যাদের নাম রয়েছে তাদের তথ্য গোপন করেই দেয়া হয়েছে ভাতা। আবার অন্যের নামে ভাতা তুলে নেয়ার অভিযোগ রয়েছে। নিজস্ব আইডি দিয়ে এবং ফিঙ্গার দিয়ে সিম বোর্ডানোর দরকার হয়, সেটা আমরা নিয়ে আমরা ঠিক করে দিতে। বাকিগুলা যেগুলা পাওয়া যাচ্ছে না, এটা আমরা সর্বশেষ আরেকটা লাইভ ভেরিফিকেশন হবে। তালিকায় থাকা ফোন নাম্বার ধরে বিধবা ভাতা নেয়া ফাতেমা বেগমের বাড়িতে গেলে দেখা যায় তিনি বিধবা নন, নামও ফাতেমা নয়। মাজেদা বেগমের ঠিকানায় ভিন্ন নাম ব্যবহার করে তোলা হয়েছে টাকা। তিনি বলেন,
বিধবা ভাতার বিষয়ে কিছুই জানেন না তিনি। গ্রামের মেম্বার চেয়ারম্যানরা করছে যে আমি বিধবা, আমি তো বিধবা না, আমি তো জানি না যে আমার সিমে এসব হয়েছে। 2025 সালের নভেম্বরে লাইভ ভেরিফিকেশন চালুর পর 5000-এর বেশি সেবাগ্রহীতাদের খুঁজে পাওয়া যাচ্ছে না বলে জানান উপজেলা সমাজসেবা কর্মকর্তা। এখনো লাইভ ভেরিফিকেশন উপস্থিত হয়নি অথবা আমাদের সমস্যা বিষয়ে উপস্থিত হয়ে তথ্য প্রদান করেনি, এরকম ভাতাভোগীর সঙ্গে 5390 জন। জামালপুরের মেলান্দহ উপজেলা সমাজসেবা অফিসের তথ্য আরো ভয়ঙ্কর। এই উপজেলাতেও 10,000 ভুয়া ভাতাভোগী দেখিয়ে লুটে নিয়ে গেছে কোটি কোটি টাকা। তবে এ বিষয়ে কথা বলতে রাজি হননি সমাজসেবা কর্মকর্তা। আমি তো 10,000 শর্ট করিনি, এটা তো আমার ম্যানুয়াল করা। আপনি যদি পুরো ইউনিয়ন দেখতে চান আমার আবেদন করেন যে আমার ওই ইউনিয়নের ডাটা দরকার। জেলার সচেতন নাগরিক কমিটি ও স্থানীয়রা বলেন, তৎকালীন আওয়ামী লীগের চেয়ারম্যান ও দুর্নীতিগ্রস্ত ইউনিয়ন সমাজকর্মীদের যোগসাজশেই ভুয়া নাম ব্যবহার করে সরকারি অর্থ আত্মসাৎ করা হয়েছে। সমাজসেবা কর্তৃপক্ষের যারা এটার সাথে জড়িত রয়েছে তাদের বিরুদ্ধে যাতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এবং এই সরকার দ্রুতই আইনগত ব্যবস্থা নেবে। সমাজসেবা অধিদপ্তর সহ সংশ্লিষ্ট কর্মকর্তা কর্মচারী কিংবা ইউনিয়ন পরিষদের ইউপি চেয়ারম্যান মেম্বার যারাই এই কর্মকাণ্ডের সাথে যুক্ত হয়েছে তাদের সবাইকেই জবাবদিহিতার আওতায় আনলেই এই শত কোটি টাকার রহস্য উন্মোচিত হবে। সমাজসেবা অধিদপ্তরের সবশেষ প্রতিবেদন অনুযায়ী জেলায় 2,51,732 জন ভাতাভোগীদের মধ্যে 25,223 জনকে খুঁজে পাচ্ছে না জেলা সমাজসেবা অধিদপ্তর। 25,000-এর বেশি ভুয়া ভাতাভোগী সাজিয়ে তুলে নেওয়া হয়েছে সরকারের 100 কোটি টাকার বেশি। ডকুমেন্টের ভিত্তিতেই গেছে, আবেদনের ভিত্তিতেই গেছে। যদি ডকুমেন্ট ঠিক থাকে তাহলে সেই ব্যক্তি ভুল তথ্য দিয়ে প্রতারিত করছে, সেই ব্যক্তি যতদূর সম্ভব আইনের আওতায় আসবে। ভুয়া পরিচয়পত্র দিয়ে সরকারের বিপুল অর্থ লোপাটে জড়িতদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নেওয়ার দাবি সংশ্লিষ্টদের। ফারজানা আফরোজ টুম্পা, নিউজ ডেস্ক, দেশ টিভি। নেত্রকোনার কেন্দুয়ায় 107 বছর বয়সী বৃদ্ধা মোখলেসা আক্তারের জমি দখলের অভিযোগ উঠেছে স্থানীয় সাবেক সেনা সদস্য আঙ্গুর মিয়া ও আব্দুল ওয়াদুদ মুন্সি সহ আরও কয়েকজনের বিরুদ্ধে। জমি দখলে নিতে বৃদ্ধার হতদরিদ্র 3 ছেলে সহ নাতিদের বিরুদ্ধে করা হয়েছে 8টি হয়রানিমূলক মামলা। তবে অভিযুক্তদের দাবি ওই জায়গায় ক্রয়সূত্রে তাদের নিজস্ব সম্পত্তি। বিষয়টি স্থানীয়ভাবে নিষ্পত্তির চেষ্টার কথা জানান স্থানীয় ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান। 107 বছর বয়সী বৃদ্ধা নেত্রকোনার কেন্দ্র উপজেলার নওয়াপাড়া ইউনিয়নের কাউরাট মাইসপাড়া গ্রামের বাসিন্দা মোখলেসা আক্তার। স্বামী ইব্রাহিম 3 ছেলে ও 1 মেয়ে রেখে অনেক আগেই মারা গেছেন। অভিযোগ উঠেছে প্রভাবশালী প্রতিবেশীরা তাদের বাড়ি সংলগ্ন 7% জায়গা দখলে নিতে দীর্ঘদিন ধরে নানাভাবে অত্যাচার নির্যাতন করে আসছেন। এরই মধ্যে ওই 7% জমি দখলে নিতে একে একে 8টি মামলা করেছেন প্রতিবেশী অবসরপ্রাপ্ত সেনা সদস্য আঙ্গুর মিয়া ও আব্দুল ওয়াদুদ মুন্সি সহ আরো কয়েকজন। এসব মামলায় আসামি করা হয়েছে মোখলেসার 3 ছেলে সহ নাতিদের। এ ঘটনায় মোখলেসার ছেলেরাও বাদী হয়ে 2টি মামলা করেন। আঙ্গুর মিয়া আব্দুল ওয়াদুদ মুন্সি সাহেব এটা কোনো প্রকারে মানতে পারতেছে না। ওদেরকে নিরহ মানুষ হয়ে ওদেরকে হয়রানি, নির্যাতন, মার, দূর অনেক কিছু ওনাদের উপরে চাপিয়ে পড়তেছে। কার্য ঝগড়া না করিয়া উভয় পক্ষে আইনের আশ্রয় নেন, যার সঠিক কাগজপত্র ওনারে পাইবে। বৃদ্ধার ছেলে ও নাতিদের দাবি বিরোধপূর্ণ জমির বৈধ কাগজপত্র তাদের নামে রয়েছে এবং তারা নিয়ম অনুযায়ী নামজারি সম্পন্ন করেছেন। আমরা দিতে আছে একটা ঘরে একটা ঘরে। আমরা এখানে 14% জায়গার ভিতরে 60% মালিক আমরা কইতেছি আমরা সঠিক বিচার করেন না, এটা সঠিক বিচার ওরা করে নাই। ওরা একটার পর একটা 9 মাসের ভিতরে আমাদের নামে 8টা মামলা ওরা করে। অপরদিকে অভিযুক্ত আঙ্গুর মিয়ার পাল্টা অভিযোগ জমিটি তাদের পারিবারিক মালিকানাধীন, তবে ভুলবশত সেটি বৃদ্ধার ছেলে নূর মোহাম্মদের নামে রেকর্ড হয়ে গেছে। প্রথমত জমি রইল আমাদের, আমার এই যে দেখেন দলিল আছে, আমাদের দলিল 60% দলিল। এই দলিল মোতাবেক কিনা রয়েছে আরেক দাবি। আমার আবার চাকরি করতো, ভুলবশত এটা আরওয়ার মাঠপট্টা ওদের নামে হয়ে গেছে। এই আরওয়ার মাঠপট্টা হওয়ার কারণে ওরা খারিজ করে দখল করে। এ বিষয়ে স্থানীয় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সারোয়ার জাহান কাউসার জানান, স্থানীয়ভাবে বিষয়টি নিষ্পত্তির চেষ্টা চলছে। কোনোভাবে আমরা ইয়ার সমঝোতার মধ্যে আনতে পারতেছি না দুটো পক্ষকে। তারপর আমরা চেষ্টা অব্যাহত আছে যেন খুব দ্রুত এটা সমাধান করা যায়।
এই 7% জমিকে কেন্দ্র করে যে কোনো ধরনের দুর্ঘটনা এড়াতে বিরোধের শান্তিপূর্ণ আইনি সমাধান চাইছেন স্থানীয়রা। শামীম হোসেন, নিউজ ডেস্ক, দেশ টিভি। সিলেটের ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন দি সিলেট চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি প্রায় 2 বছর ধরে নির্বাচিত নেতৃত্ব ছাড়াই চলছে। নির্বাচন নিয়ে জটিলতা, প্রশাসনিক সমন্বয়হীনতা এবং দীর্ঘসূত্রতায় স্থবির হয়ে পড়েছে সংগঠনটির স্বাভাবিক কার্যক্রম। গত বছর ভোট গ্রহণের মাত্র 5 দিন আগে স্থগিত হওয়া নির্বাচন 7 মাস পরও অনিশ্চয়তায় ঝুলে রয়েছে। সিলেটের ব্যবসায়ীদের সবচেয়ে বড় সংগঠন দি সিলেট চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজে নির্বাচিত কমিটি না থাকায় সংগঠনটির স্বাভাবিক কার্যক্রম বাধাগ্রস্ত হচ্ছে। 2024 সালের 5 আগস্ট রাজনৈতিক পট পরিবর্তনের পর সদস্যদের দাবির মুখে চেম্বারের তৎকালীন শীর্ষ নেতৃত্ব পদত্যাগ করে। পরবর্তীতে কার্যক্রম সচল রাখতে প্রশাসন নিয়োগ দেয়া হয়। পরের বছর 4 আগস্ট নির্বাচনের তফসিল ঘোষণা করে 1 নভেম্বর ভোট গ্রহণের দিন নির্ধারণ করা হয়েছিল, কিন্তু ভোটের মাত্র 5 দিন আগে বাণিজ্য মন্ত্রণালয়ের নির্দেশনায় নির্বাচন স্থগিত করা হয়। এরপর 7 মাস পেরিয়ে গেলেও নির্বাচন আয়োজনের বিষয়ে দৃশ্যমান কোনো অগ্রগতি নেই। ব্যবসায়ী নেতাদের অভিযোগ, নির্বাচিত প্রতিনিধি না থাকায় চেম্বার তার প্রকৃত ভূমিকা পালন করতে পারছে না। একই সঙ্গে নির্বাচন আয়োজন নিয়ে বাণিজ্য মন্ত্রণালয় ও জেলা প্রশাসকের মধ্যে সমন্বয়ের অভাব রয়েছে বলেও দাবি তাদের। ফলে নির্বাচন নিয়ে কোনো সুষ্ঠু দিক নির্দেশনা পাওয়া যাচ্ছে না। সিলেট যেভাবে আমরা প্রবাসী অধ্যুষিত এলাকায়, এখানে বিনিয়োগের ব্যাপারেও একটা জিনিস আছে। এখানে কিন্তু চেম্বারের একটা গুরুত্বপূর্ণ ভূমিকা থাকে, আইন শৃঙ্খলা রক্ষা এবং এই যে বিভিন্ন দিক থেকে আমাদের কিছু সুবিধা হচ্ছে ট্যুরিজম ডেভেলপমেন্টের জন্য, ফরেন ইনভেস্টের জন্য। এগুলো কিন্তু যিনি প্রশাসক আছেন উনি ওইগুলো কাদেরকে চিনবেনও না, তাদের কাছে যাওয়ারও ওনার সুযোগ নাই, এবং যারা ব্যবসায়ী তারাও আসার সুযোগ থাকে না। বাণিজ্য মন্ত্রণালয় থেকে সুস্পষ্ট কোনো ব্যাখ্যা পাচ্ছি না। বাণিজ্য মন্ত্রণালয় জিজ্ঞেস করলে বলে সিলেটের ডিসি সাহেব কেন নির্বাচন দিচ্ছে না, উনি এরকম করেন কেন, এরকম করেন কেন, এইরকম কথা বলা হচ্ছে। এটা এই যে সমন্বয়হীনতা, এটা হাস্যকর। এতে গিয়ে সরকার একদিকে যেমন রেভিনিউ কোটি কোটি টাকা হারাচ্ছে, ব্যবসা বাণিজ্যের দশ নামছে, দেশে বিনিয়োগ অবস্থা মুখ থুবড়ে পড়ে আছে। চেম্বার প্রশাসকের ভাষ্য, ভোটার তালিকা নিয়ে বিভিন্ন অভিযোগ থাকায় গত বছর নির্বাচন আয়োজন সম্ভব হয়নি। বর্তমানে ভোটার তালিকা যাচাই বাছাইয়ের কাজ চলছে। বর্তমানে আমাদের ভোটার তালিকা যাচাই বাছাইয়ের কার্যক্রম চলমান রয়েছে। মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী এই কার্যক্রম সম্পন্ন হলে আমরা শীঘ্রই নির্বাচনের সম্ভাব্য তারিখ ঘোষণা করব। এটা আসলে সময় বলাটা তো কঠিন, তবে আমরা দ্রুতই কাজ করছি। আশা করি দ্রুততম সময়ের মধ্যেই আমরা নির্বাচন তারিখ ঘোষণা করতে পারব। চেম্বারের নির্বাহী সচিব জানান, বাণিজ্য মন্ত্রণালয়ের অনুমতি পেলেই নির্বাচন আয়োজনের জন্য তারা সম্পূর্ণ প্রস্তুত। এখনো চলমান আছে আমাদের, এখনো নির্বাচনের যে প্রক্রিয়াগুলো, এখন যদি মিনিস্টার আমাদের বলে যে হ্যাঁ নির্বাচন দিয়ে দেন, এরকম কোনো অর্ডার পেলে আমরা প্রস্তুত। এলাকাতে আমাদের ভোটার লিস্ট কমপ্লিট। যদি এই ভোটার লিস্টে ইলেকশন আমাদের মিনিস্ট্রি বা আমাদের যদি লোকাল প্রশাসন অনুমতি দেয় বা আমাদের যদি যারা প্রতিনিধি তারা দল চায়, তাহলে আমরা শর্ট ইলেকশন দিতে পারবো ইনশাল্লাহ। সব বাধা কাটিয়ে সিলেটের অর্থনীতির স্বার্থে দ্রুত নির্বাচন সম্পূর্ণ করে চেয়ারম্যানকে সচল করার দাবি জানিয়েছেন ব্যবসায়ীরা। শর্মিলা কেয়া, নিউজ ডেস্ক, দেশ টিভি। গাইবান্ধায় বাড়ির সীমানা নিয়ে বিরোধের জেরে প্রতিপক্ষের হামলায় নিহত হয়েছেন এক কলেজ শিক্ষার্থী। রোববার রাত 9টার দিকে সদর উপজেলার ত্রিমোহনীর পেয়ারাপুরে এ ঘটনা ঘটে। নিহত ফাহমিদ রুমন গাইবান্ধা সরকারি কলেজের অনার্স প্রথম বর্ষের শিক্ষার্থী ছিলেন। স্বজনরা জানান, বাড়ির সীমানা নিয়ে প্রতিবেশী সানা মিয়ার সাথে তাদের বিরোধ চলছিল। সীমানায় দেয়াল তুলতে গেলে প্রতিবেশী সানা মিয়া বাধা দিলে তার মা ও ছোট ভাইকে মারধর, অস্ত্র দিয়ে আঘাত করে। এতে ঘটনাস্থলে নিহত হন কলেজ শিক্ষার্থী ফাহমিদ।